আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা খোকা তুই এসেছিস? হায় খোকা, হায়, একটু আদর করি তোকে। ওরা তোকে অনেক কষ্ট দিয়েছে, সেদিন তোর প্রত্যেকটা যন্ত্রণা আমার বুকে এসে লেগেছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। থাক থাক, সেসব কথা পরে হবে। এবার ওদের কষ্ট পাওয়ার পালা। শীর্ণ জীর্ণ ঝুঁকে পড়া শরীরটা, মাথায় ধপধপে সাদা চুল, পরনে খাটো ময়লা শাড়ি, মুখে অসংখ্য বলিরেখা এবং দাঁতের ফাঁক দিয়ে বুড়ির কুটিল পৈশাচিক হাসি ফুটে ওঠে। আকাশ ফেটে বাজ পড়েছে, গোটা আকাশ কালো মেঘের চাদরে ঢাকা পড়ে আছে। তুমুল ঝড়, আর তার মাঝে বুড়ি তার খোকাকে নিয়ে মত্ত। তোরা সবাই তৈরি থাক, সে এসেছে, সে ফিরে এসেছে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওলট পালটকে, আমাদের পরবর্তী গল্পগুলো সবার প্রথম শোনার জন্যে। পাপের হাত থেকে বাঁচার জন্যে আমরা কিছু কুসংস্কার মেনে চলি, আর মাঝে মাঝে আমরা এই কুসংস্কারের শিকার হয়ে আরো জঘন্যতম পাপ করে ফেলি। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখিকা অনিশা চ্যাটার্জির কলমে বুড়ি মারার গ্রামে। আজকের গল্পের শেষে রয়েছে আপনাদের জন্য একটি প্রশ্ন। দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। দশঘরা গ্রামে আজ আনন্দের আমেজ। সামনে চামুণ্ডা দেবীর পুজো, মন্দির সেজে উঠেছে। সকল গ্রামবাসী বছরে এই একটা পুজোর জন্য অপেক্ষা করে থাকে। নতুন নতুন জামা কাপড়, খাবার দাবার, হই হুল্লোড় সবের তোড়জোড় চলতে থাকে। গ্রামটা খুব বেশি বড় নয়, শহর বা ওই মফস্বল থেকে অনেক দূরে অবস্থিত। এমনকি সদর থেকে গ্রামের রাস্তার মাঝে আর কোনো গ্রামও পড়ে না। দিগন্ত বিস্তৃত তেপান্তরের ধুধু মাঠ। চিকিৎসার সুবিধা হোক বা শিক্ষার আলো, কোনোটাই সেভাবে পৌঁছয়নি। সাধারণ চাষবাস এবং মুটে মজুরি করেই মানুষের কোনো মতে দিন গুজরান হয়। ওরে দেবু, পুজো তো চলে এলো রে বাবা। এবারও সামান্য একটা জামা তোকে কিনে দিতে পারবো না। কত কষ্ট করে পড়াশোনা করছিস, ভালো মন্দ একটু খাবার মুখে তুলে দিতে পারি না। এদিকে বোনটারও বিয়ে দিতে হবে।
সব চাপ তোর উপরে। মায়ের কোন কর্তব্যটা ঠিক মতো করতে পেরেছি বলতো আমি বাবা? নিজের উপর চরম বিতৃষ্ণা নিয়ে কথাটা বলে ওঠেন নির্মলা দেবী। দেবতোষ মল্লিক, বয়স 24-25-এর কাছাকাছি। গণিত বিভাগে শহরের এক নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ছোট থেকেই ভীষণ মেধাবী। তার বাবার স্বপ্ন ছিল সে বড় মানুষ হবে, অনেক পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। সেই ছেলেবেলায় বাবাকে হারানোর পর তাদের প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থা হয়। মা 2-3 বাড়ির রান্নার কাজ, সেলাইয়ের কাজ করে তাদের কোনো রকমে মানুষ করেছে। অসাধারণ বুদ্ধিমত্তার জন্যে সরকারি স্কলারশিপে আজ সে ভালো জায়গায় পড়াশোনার সুযোগটুকু পেয়েছে। ইচ্ছে আছে ভালো কোনো চাকরি জুটিয়ে মা বোনকে নিয়েই গ্রাম ছাড়বে। মা, তোমার সেই এক কথা, তোমার অবদান কি সেটা আজ বলার কি কোনো প্রয়োজন আছে মা? আর রইল বা কি বোনের বিয়ে, আমি নিজের পায়ে দাঁড়িয়ে ঠিক ওর একটা ভালো ঘরে বিয়ে দেব, মিলিয়ে নিও। তবে এই গ্রামে আর নয়, কিছুতেই ভালো লাগে না তোমাদেরকে এইখানে রেখে যেতে। কি করবি বাবা, অকালে বেদবা হয়েছিলাম। গ্রামের লোকেদের বাঁকা চোখে তাকানো সহ্য করেই পরের বাড়ি কাজ করতাম। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই রে বাবা। তোর মামার বাড়ির অবস্থাও তো তুই খুব ভালোই জানিস। আর তাছাড়া 3টে মানুষের ভরণ পোষণ কে নেবে? কেনই বা নেবে? এই গ্রামের একটাই সমস্যা, সবকটা মানুষ কুসংস্কারে জর্জরিত হয়ে আছে। না আছে শিক্ষা, না আছে চিকিৎসা ব্যবস্থা। এরা সবাই নিজেদের অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরেই বেঁচে আছে। আমি শুধু অপেক্ষা করছি সেই দিনটার যেদিন তোমাদের নিয়ে পাকাপাকি গ্রাম ছাড়বো। ওভাবে বলে না বাবা, এই গ্রাম তোর বাবার খুব কাছের রে। সামনের পাঠশালাটা তো ওই খুলেছিল, অনেক আশা নিয়ে, অনেক শখ ছিল জানিস তো। এখানকার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবে, নিজের পায়ে দাঁড় করাবে, তরুণ প্রজন্মকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু কিন্তু কোথা থেকে কি হয়ে গেল রে? হঠাৎ কঠিন রোগে ধরল। ঘরে না আছে টাকা, না সদরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করার ক্ষমতা। তাই স্বপ্নই রয়ে গেল। পারলে গ্রামটার জন্য কিছু করিস। ওরা খুবই অসহায় রে। ওরা না পেয়েছে শিক্ষার আলো, না ওদের দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই ওরা নিজেদের মতো অন্ধবিশ্বাস আঁকড়ে বেঁচে আছে। ঠিক আছে, এসব ভারী ভারী কথা পরে হবে নয়। এখন খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও তো। হোস্টেলের সেই নুন হলুদ ছাড়া ডাল আর ফ্যাস ফ্যাসে তরকারি খেয়ে জীবের অবস্থা একবারে কাহিল। তোর পছন্দের মৌরলা মাছের জাল আর ভাত রান্না করেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, খাবার বাড়ছে কিন্তু। সদরের কাজ সেরে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। উফ, জমির দুটো কাগজে সই করবে, তাও বাবুদের 1000টা তারিখ দিতে হবে। রাস্তাঘাটের তো এই দশা, সবসময় কি সদরে ছোটা সম্ভব? আবার এ সমস্ত কাজ না মেটালে সরকারি সুযোগ সুবিধা পাবো না। তারিখের পর তারিখ আর তারিখের পর তারিখ, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে শালারা। নিজের সাথেই কথাগুলো বলতে বলতে গ্রামের পথে হাঁটছিল রামলাল। হাতে একটা বড় ব্যাগ, তাতে শহর থেকে ছেলেমেয়ের জন্যে নতুন জামা, রং পেন্সিল, আঁকার খাতা। এখনো গ্রামে ঢুকতে প্রায় 2 কিলোমিটার। এখানে রাস্তাটা আবার বড্ড শুনশান। একটা বিপদে পড়লে একটা মানুষও নেই যাকে ডাকবো আমি। কথাগুলো বলতে বলতেই রামলাল খেয়াল করে সে এখন একটা ভাঙা কুঁড়ে ঘরের পাশ দিয়ে এগোচ্ছে। পাশে একটা পরিত্যক্ত পাতকুয়ো। এই রে, এই এতটা রাস্তা আস্তে আস্তে খেয়ালই করিনি কখন বুড়ির কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়িয়েছি রে। ভালোই বাড়ি পৌঁছালে বাঁচি রে বাবা।
কে যায় আমার ঘরের সামনে দিয়ে? আয় আয় বলছি, একবার আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি রে। আয় 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 আয়। কে কে ওখানে? কে ডাকছে আমাকে? চিনতে পারলি না? তোদের সেই কত পুরনো চেনা। আয় আয় আমার কাছে। ঘর থেকে তো আওয়াজ আসার কথা নয়। কুঁড়ে ঘর তো অনেক পুরনো, ভেঙে ভেঙে পড়েছে। তাহলে কে ডাকছে আমাকে? রামলাল দেখে বুড়ির পরিত্যক্ত ভাঙা কুঁড়ে ঘরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছে, যেন ঘরের মধ্যে থেকে কেউ অপেক্ষা করছে তার জন্যে। রামলাল এক পা করে ওই দিকে সম্মোহিতের মতো এগোতে থাকে। কেন জানি না, মনটা বারবার বলছে ওখানে যায়, কিন্তু কুঁড়ে ঘরে তো কেউ থাকে না। তবুও আমাকে যেতেই হবে ওখানে। সে কুঁড়ে ঘরে প্রবেশ করে। হঠাৎ করে ঘরের দরজা জানালাগুলো সপাটে বন্ধ হয়ে যায়। ঘরের আলোটা দুবার কেঁপে কেঁপে ওঠে। তার সাথে রুক্ষ গলায় বুড়ির সেই হাড় কাঁপানো হাসি। না না না, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি বিভৎস ভাবে প্রাণটা চলে গেছে। একবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে পুরো। এত ক্ষত চিহ্ন। ওর বাড়িতে পারলে কেউ খবর দাও গো, কেউ খবর দাও। গ্রামবাসীদের উত্তেজনা বেড়ে উঠেছে। ভোর হতে না হতেই চাষিরা সাধারণত বেরিয়ে পড়ে খেতে কাজের উদ্দেশ্যে। আজকেও অন্যথা হয়নি। রামলালের মৃতদেহটা প্রথম দেখতে পায় হারান চাষি। সেই আজকে লাঙল নিয়ে যাচ্ছিল ক্ষেতের উদ্দেশ্যে। রামলালকে এভাবে পড়ে থাকতে দেখে চিৎকার করে লোক ডেকে তোলে। ওরে বাবা রে, হায় হায়, এ অবস্থা কি করে হলো? কে কোথায় আছো? শুনছো গো? সর্বনাশ হয়ে গেছে। এই কি হয়েছে? চিৎকার করছিস কেন? ওরে বাবা রে, কি ভয়ঙ্কর! কি করে হলো এটা? আমি তো ক্ষেতের কাজে যাবার সময় দেখলাম এভাবে পড়ে আছে। বুড়ির কুঁড়ে ঘরের সামনের পরিত্যক্ত শুকনো পাতকুয়োর পাশে রামলালের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। চোখ মুখ সাদা ফ্যাকাশে, যেন সারা শরীরে রক্ত কেউ চুষে শেষ করে নিয়েছে। নাড়ি ভুঁড়ি শরীরের বাইরে ছড়ানো অবস্থায়, জিভটা মুখ থেকে এক হাত বাইরে বেরিয়ে, যেন কেউ পৈশাচিক আনন্দ নিয়ে রামলালকে শেষ করেছে। পুলিশ এসে তদন্ত শুরু করে। প্রথম মৃতদেহকে দেখতে পেয়েছে? আগে হুজুর, আমি প্রথম দেখতে পেয়েছিলাম। লাঙল নিয়ে ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছিলাম, প্রতিদিনই যাই। ও, তার কি দেখেছিলে? আর তো কিছু দেখিনি হুজুর। এভাবে দেখে আমি আঁতকে উঠেছিলাম, চিৎকার করে লোক ডাকি। এর বেশি আর কিছু আমি জানি না হুজুর। আমি গরিব মানুষ আছি, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোমাকে ধরলাম কখন? তবে শোনো, যদি কিছু লুকোনোর চেষ্টা করেছো, ফল কিন্তু খুব খারাপ হবে। মনে হচ্ছে কোনো ডাকাত বা খুনি এই কাজটা করেছে। আমি কাউকে দেখিনি হুজুর কিছু করতে। এখন তোমরা সব যে যার বাড়ি যাও, আমরা লাশটাকে নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার সন্দেহ কিন্তু সবার উপরে থাকবে। যদি কোনো বেচাল দেখি, সব কটাকে শ্রীঘরে নিয়ে গিয়ে তুলব। এ কি বিপদ!
এখন ভালোই ভালোই সব কিছু মিটলে হয়। পুলিশ রামলালের দেহটাকে নিয়ে চলে যায়। গ্রামবাসী সব বাড়ি ফিরে আসে। দেবু, দেবু রে, গ্রামের ঘটনা শুনলি? আমার তো ভেবে বুক কাঁপছে রে। আমাদের গ্রামে সব সরল সাদাসিধে মানুষ থাকে, না জানি এমন হিংস্রভাবে রামলালকে কে মারলো। খবরটা আমারও কানে এসেছে। সকালে যখন পুকুর পাড়ে দাঁত মাজছিলাম, তখনই গ্রামের কিছু লোক বলাবলি করতে করতে এগিয়ে গেল। আমি জিজ্ঞাসা করাতে আমাকে সব বলল। রামলালের মতো একজন নিরীহ মানুষ যে কারোর সাথে পচে থাকে না, দিন আনা দিন খাওয়া, তার কাছে কি এমন পাওয়ার ছিল যার জন্য এমন অসহায়ভাবে মরতে হলো? কি জানি, হয়তো কোনো পুরনো সত্যতা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে। তবে গ্রামে ওর এমন সত্য ছিল বলে তো শুনিনি কখনো। আমি আরও শুনলাম, ওর হাতে যে ব্যাগটা ছিল তাতে কিছু জামা কাপড় ছিল, সেটা অবধি পাশেই পড়ে আছে, কেউ একবার হাত দিয়েও দেখেনি। আর টাকা পয়সা বলতে পকেটে খুব বেশি হলে 70 টাকা, সেটাও সেখানেই রয়েছে। থাক থাক, এইসব বিষয় নিয়ে আর আলোচনা করতে হবে নি। মুড়ি তরকারি করেছি, কে নে। আমাকে আবার গোশাল বাড়ি রান্না করতে যেতেই হবে, দেরি হলে নানান প্রশ্ন করবে সে। মা চলে গেলেও দেবতোষের মন থেকে এই খুঁতখুঁতানি কিছুতেই যাচ্ছে না। সামনে আমার পরীক্ষা, আর আমি এই সব ভেবে দিন কাটাচ্ছি। ধুর ধুর, এসবের জন্য তো পুলিশ আছে। যাই, পড়তে বসি। এখনো সিলেবাস রিভাইজ দেওয়া বাকি রয়ে গেছে। অবশেষে গ্রামের চামুন্ডা পুজো এলো। ছেলে বুড়ো বউ জোয়ান সকলে আনন্দে সামিল হয়েছে। গ্রামের এই একটা পুজোর জন্যে সবাই তাকিয়ে থাকে সারা বছর। মন্দিরে পুজো চলাকালীন পুরোহিত মশাই এবার হোম শুরু করবেন। তিনি বললেন, শোনো, এবার হোম শুরু হবে। শেষ হলে আমি তোমাদের চরণামৃত দেওয়ার ব্যবস্থা করব এবং প্রসাদ বিতরণ শুরু হবে। হঠাৎই আকাশ ঘোলাটে হতে শুরু করল। প্রকৃতি গুমোট হয়ে এক ঝোড়ো হাওয়ার সৃষ্টি করল। তাতে ধুলো শুকনো পাতা এদিক ওদিক বইতে শুরু করে। হঠাৎ এ কি হলো? বেশ সুন্দর তো আবহাওয়া ছিল, এত মেঘ ঝড়। কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। সে ফিরে এসেছে, অনেকদিন পর সে ফিরে এসেছে। তোদের কাউকে ভালো থাকতে দেবে না, কাউকে ভালো থাকতে দেবে না। কথাগুলো বলে হাসতে থাকে ধানু পাগলি। এই কানে দিও না কেউ ওর কথায়, একেবারে বদ্ধ উন্মাদ। এই 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 ধানু ধানু, পুজো হচ্ছে, পালা এখান থেকে। সে এসেছে, তোদের সব কটাকে শেষ করবে। এসেছে, তোদের সব কটাকে শেষ করবে। ধানু পাগলি নিজের খেয়াল মতো কথাগুলো বলতে বলতে আবার গ্রামের রাস্তা ধরে চলে যায়। এদিকে আকাশে মেঘ আচমকায় খানিকটা কেটে যায়, ঝড় থামে। পুরোহিত মশাই বলেন, দেখো, মন দিয়ে ঈশ্বরকে ডাকো, মা তোমাদের সকলকে রক্ষা করবেন, সকলকে রক্ষা করবেন। ওম রিং চামুণ্ডে মুন্ডামালিনী দেবী নমস্তুতে। ওম চামুণ্ডে নমঃ। ওম চামুণ্ডে নমঃ। ওম চামুণ্ডায় নমঃ। দেখতে দেখতে পুজো সম্পন্ন হয়। গ্রামের সামনের মাঠে মেলা বসেছে। কাঠের পুতুল, মাটির পুতুল, প্লাস্টিকের খেলনা, কাঁচের চুড়ি, বেতের সরঞ্জাম প্রভৃতি নিয়ে বসেছে গ্রামের মানুষেরা।
সবাই যাচ্ছে কেনাকাটা করতে। এছাড়াও কিছু রকমারি খাবারের দোকানও বসেছে। রাত্রে আবার যাত্রাপালা আয়োজন আছে। গ্রামের তরুণ প্রজন্ম এই যাত্রাপালার আয়োজন করেছে সতীর পুণ্য পতির চরণে। বছরে এই একটা দিনে মানুষ তাদের নিজেদের ভালো থাকাকে খুঁজে পায়। দেবতোষ তার বিছানায় অঙ্কের মোটা মোটা বইগুলোকে নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত। পুজোর এই আনন্দের সাথে সে নিজেকে সামিল করেনি। তার মা নির্মলা দেবী তাকে বললেন, কিরে দেবু, সারাদিন পুজো মণ্ডপে একবারও গেলি না। বিকেলে একবার মেলার দিকে তো যেতে পারতিস বোনটাকে সঙ্গে করে। আর তাছাড়া রাত্রে যাত্রা করবে গ্রামের লোকেরা। তুমি জানোই মা, আমার এসব একদম ভালো লাগে না। আর তাছাড়া আমি পুজো দেখতে আসিনি, এসেছি গরমের ছুটি কাটাতে। সামনে পরীক্ষা। তুমি বরং আমার পাশে একটু বসো, সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকো। কি যে বলিস তুই পাগল ছেলে। ঘোষাল বাড়ির পুজো রে, 40 লোকের রান্না হবে আজ। তার সব দায়িত্ব আমার। সময় মতো না পৌঁছালে এ কাজ আর আমার টিকবে না রে বাবা। দেবতোষ আর কথা বাড়ায় না। মায়ের এই অক্লান্ত পরিশ্রম তার বুকে হাতুড়ির আঘাত করতে থাকে। মা চলে গেলে সে জানলার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে। রাতে তোর সাথে চাঁদনি রাতে বধূ, থাকবো দুজন মনের সুখে, বাসবো ভালো শুধু। এদিকে রাত 10টায় যাত্রা শুরু হয়েছে। পতির চরণে সতীর পুণ্য। যাত্রা শেষ হতে হতে প্রায় 2:02 বেজে যায়। অনেকেই যাত্রা শেষ না দেখে বাড়ি ফিরেছে, কিন্তু মধু সর্দার এক যাত্রা পাগল মানুষ। সে সমস্ত যাত্রাটা দেখা শেষ করে নিজের খেয়ালে গুনগুন করতে করতে মেঠো পথ ধরে বাড়ি ফিরছে। থাকবো দুজন মনের সুখে, বাসবো ভালো শুধু, লা 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 লা। এসব লোকগুলোকে নিয়ে আর পারা যায় না। কোথায় যাত্রাটা ভালোভাবে দেখবে বুঝবে, তবে তো যাত্রার স্বাদটা নেওয়া যাবে নাকি? তা না, শেষ হওয়ার আগেই সব ধূপধাপ করে বাড়ি চলে গেল। কি দারুণ যাত্রাপালা, মন জুড়িয়ে গেল গো। কাল থেকে তো সেই লাঙল নিয়ে ক্ষেতের কাজে যেতে হবে। তা আজ একটু বসে যাত্রাটা দেখলে তাদের ক্ষতি কি বাপু? উফ, মনটা একদম জুড়িয়ে গেল। নিজের খেয়ালে গান করতে করতে বকবক করতে করতে মধু সর্দার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। তার বাড়িটা গ্রামের একদম শেষে। এখন সে যে রাস্তা দিয়ে হাঁটছে তার দুধারে ঘোষালদের সেগুন বাগান। গাছগুলো বেশ প্রকাণ্ড। দিনের বেলায় ভেতরে প্রায় অন্ধকার বিরাজ করে। চাঁদের আলো ঠিক মতো রাস্তায় পড়ছে না। তাতেই মধু একাই এগিয়ে চলেছে। আর দুটো সঙ্গী পেলে ভালো হতো, এই এতটা রাস্তা একা ফিরতে হতো না। হঠাৎ একটা গুমোট পচা গন্ধে মধুর গা গুলিয়ে ওঠে। তার পাশাপাশি এক শীতল হাওয়ার স্রোত বইতে শুরু করে। কি পচা দুর্গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসবে যে এবার। একটু শীত শীত করছে। এই গরম আবহাওয়ায় ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে? হঠাৎই এই সময় একটা খিলখিল হাসি ভেসে আসে। হাই বলছি, হাই আমার কাছে। সে কখন থেকে অপেক্ষা করছে তোর জন্য। হাই বলছি, কাছে না এসে চলে যাচ্ছিস যে? কে কে ওখানে? সেগুন বাগান থেকে কে কথা বলছিস? আমি হলাম মধু সর্দার। আমাকে ভয় দেখানো না এত সোজা নয়। এরকম মজা যেন আমার সাথে আর না হয়, ঠিক আছে? নাহলে এক ঘুষিতে মাটিতে অজ্ঞান করে ফেলে রেখে দেব।
মধু গর্জনের সাথে কথাগুলো বললেও তার ভেতরটা ভয়ে ভারী হয়ে গেছে। হৃদস্পন্দন বহু গুণ বেড়ে গেছে। আবার সেই পচা গন্ধ, তার সাথে হাসির আওয়াজ জঙ্গল থেকে ভেসে আসছে। কিরে মধু, কি ভাবছিস? আমার এত বড় সর্বনাশ করে তুই পার পেয়ে যাবি? হায় বলছি, কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। হায় হায়। মধু বুঝতে পারছে তার মাথাটা ঝিমঝিম করছে, তার হাতে পায়ে আর জোর নেই, তার বুদ্ধি কোনো কাজ করছে না। হঠাৎ সে সম্মোহিতের মতো এক মায়ার টানে হাঁটতে থাকে। কোথায় হাঁটছে, কি করছে সে নিজেও জানে না। অবশেষে সেই পরিত্যক্ত ভাঙা কুঁড়ে ঘরের সামনে এসে যখন দাঁড়ালো, তখন তার কিছুটা টনক নড়ল। মধু সর্দার আতঙ্কিত হয়ে চেয়ে থাকলো সেই ভাঙা কুঁড়ে ঘরের দিকে। তার শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। আমি এখানে কি করছি? এটা তো সেই বুড়ির পরিত্যক্ত কুঁড়ে ঘর। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। এখানে তো কেউ আগে আসে না, আর গ্রাম থেকেও তো বেশ অনেকটা দূরে। আমি এখানে কিভাবে এলাম? রাম 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 রাম, আমাকে বাঁচাও ভগবান, বাঁচাও। হঠাৎ করে সেই পচা দুর্গন্ধ আর শীতল হাওয়া চারিদিক থেকে ঘিরে ধরে মধুকে, এবং মধু আবার সম্মোহিতের বশবর্তী হয়ে ভাঙা কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। হঠাৎই ধূপধাপ করে জানলা দরজাগুলো বন্ধ হয়ে যায়। ভেতরে এক মৃদু আলো কেঁপে কেঁপে ওঠে। তার সাথে চিৎকার করে ওঠে মধু, বাঁচাও, দাদা আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। পুজো শেষ, গ্রামবাসীরা যে যার কাজে ফিরে এসেছে। ভোরবেলা কিছু চাষি চাষের কাজ করতে যাওয়ার সময় মধুর ছিন্ন ভিন্ন দেহটা বুড়ির পাতকুয়োর কাছে পড়ে থাকতে দেখে হইচই করে সবাইকে জড়ো করে। আয় রে, আবার সেই অবস্থা! আয় ভগবান, কি সর্বনাশ শুরু হয়েছে গ্রামে! আমার তো খুব ভয় করছে। কারা করছে এমন ঘটনা? মধু সর্দারের তাগড়াই বলিষ্ঠ শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। নাড়ি ভুঁড়িগুলো তার দেহের বাইরে বেরিয়ে এসেছে। জিভটা এক হাত বাইরে ঝুলছে এবং তার চোখের মণি দুটো স্থির, যেন প্রবল আতঙ্কে বেরিয়ে আসতে চাইছে। ঠিক যে বিভৎস অবস্থা রামলালের ক্ষেত্রে ঘটেছিল। এবারও পুলিশ এসে মৃতদেহ নিয়ে চলে যায়, কিন্তু তদন্ত করেও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। মা, তুমি কি জানো আজকেও একটা খুন হয়েছে? মাঠের ধারে নাকি কোনো এক ভাঙা কুঁড়ে ঘরে আছে সেখানে। হ্যাঁ বাবা, আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে রে। কে করছে, কেন করছে, কিছুই তো বুঝতে পারছি না। এত এত নৃশংসতা। আমিও সেটাই ভাবছি। মৃতদেহের কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। দুজন ব্যক্তি একই রকমভাবে মারা গেছে, একই জায়গায়। খুনের মোটিভ কি হতে পারে? তুই তুই এসবে আর মাথা ঘামাস না, পড়াশোনা কর ভালো করে। আমি বরং কাজে বেরোই। নির্মলা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেও দেবতোষের মাথায় নানান প্রশ্ন কিলবিল করতে থাকে। সে পায়চারি করতে করতে ভাবতেই থাকে, আরও গভীরে ভাবতে হবে। যদি কিছু কুল কিনারা করা যায়। আজ একবার চণ্ডী মণ্ডপে গেলে হয়, সেখানে তো অনেক প্রবীণ মানুষের আড্ডা। কিছু খবর জানলেও জানতে পারি। না না, কিছু একটা করতেই হবে।
সুতির জামাটা গায়ে জড়িয়ে দেবতোষ বেরিয়ে পড়ে গ্রামের চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে। তার বাড়ি থেকে চণ্ডী মণ্ডপের দূরত্ব খুব একটা বেশি নয়। সেখানে গিয়ে দেখে গ্রামের কিছু প্রবীণ মানুষদের জটলা। তাদের আলোচনা আজ সেই খুনকে কেন্দ্র করেই আবদ্ধিত। তারা নিজেদের মধ্যেই বলাবলি করছে, কি কাণ্ড ঘটছে গ্রামে! ছেলে বউ নিয়ে তো থাকা চিন্তার বিষয়। এখন তো রাত্রে বেরোতেও ভয় করে। এই বুঝি আমার পালা? কি হচ্ছে কিছুই বুঝি না। নমস্কার, আমি দেবতোষ, সুধাংশু মল্লিকের ছেলে। আরে তুমি সুধাংশুর ছেলে? তোমাকে চিনব না? তোমার বাবা কত ভালো মানুষ ছিলেন। তুমি বোধহয় এই গ্রামে থাকো না। ঠিকই জানেন, আমি কলকাতার একটা হোস্টেলের থেকে পড়াশোনা করছি। আমি তোমার বাবার খুব ভালো বন্ধু ছিলাম। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল, সুধাংশু চলে গেল। তা বাবা, এখন গ্রামে থাকছো তো কটা দিন? হ্যাঁ জেঠু, কটা দিন কাটিয়ে তারপরে ফিরব। গ্রামের অবস্থা তো ভালো নয় বাবা। গ্রামে কি বিপদ শুরু হয়েছে জানো নিশ্চয়ই। রামলাল, তারপর মধু সর্দার কেমন অলৌকিকভাবে মারা গেল। এ নৃশংস খুন চোখে দেখা যায় না বাবা। আমি সেটা জানার জন্যই আরও এসেছি। ঘটনাটা কি একটু খুলে বলতে পারেন আমাকে জেঠু? ঘটনা তো খুলে বলার মতো কিছু নেই বাবা। ওরা দুজনেই গ্রামের রাস্তা ধরে রাত্রে বাড়ি ফিরছিল। তারপর নৃশংসভাবে কেউ তাদের খুন করে। তাদের মৃতদেহ গ্রামের শেষে প্রান্তে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর আছে, তার সামনে পাতকুয়োর ধারে পড়ে থাকছে। এছাড়া তো আর কিছুই আমি তোমাকে বলতে পারবো না। তবে আমার মন বারবার বলছে এ কোনো মানুষের কাজ নয় বাবা। কোনো অলৌকিক শক্তি না থাকলে এভাবে কেউ কাউকে খুন করতে পারে না। অলৌকিক শক্তি মানে ভূতের কথা বলছেন? তাও আমি জানি না। তবে যে কুঁড়ে ঘরে পরিত্যক্ত, যে কুঁড়ে ঘরের সাথে একটা নৃশংস ঘটনা আগে থেকেই জড়িয়ে আছে, আর সেখানেই বারবার একই খুনগুলো হচ্ছে। কি ঘটনা ঘটেছিল ওই কুঁড়ে ঘরে? কোনো এক অসহায় বৃদ্ধার সাথে এমনই এক হিংস্র ঘটনা ঘটেছিল। সেটা ঘটিয়েছিল এই গ্রামেরই গ্রামবাসী। খুলে বলুন একটু, জানতে ইচ্ছে করছে। সে অনেক বছর আগেকার কথা। তখন তোমরা সবে হয়েছ। তোমার বাবাও বেঁচেছিলেন। এই গ্রামে আসে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে। তার আত্মীয় পরিবার পরিজন বলতে কেউ ছিল না। গ্রামের প্রান্তে এসে তার কুঁড়ে ঘর বানিয়ে বাস করতে শুরু করে। বৃদ্ধার সন্তান এই ধরো 6-7 বছর হবে, কিন্তু বিকলাঙ্গ। তার হাত পাগুলো ভীষণ সরু সরু, পেটটা শরীরের তুলনায় অনেক বড়, জিভটা সবসময় ঝুলে থাকতো বাইরে, মুখ দিয়ে লালা ঝরত, মুখে অসংখ্য বসন্তের দাগ। সব মিলিয়ে অস্বাভাবিক রকমের দেখতে ছিল বাচ্চাটি। আসলে ঈশ্বর সবাইকে আর সমানভাবে তো বানান না, কিন্তু এতে বৃদ্ধার কোনো সমস্যা ছিল না। সেই সন্তান ছিল তার গোটা পৃথিবী। বাবারা, আমি এই গ্রামে নতুন এসেছি। আমার কাছের লোক বলতে কেউ নাই। তোমরাই আমার আপনজন। আমায় যদি একটু মাথা গোঁজার ঠাইয়ের ব্যবস্থা করে দাও তাহলে বড় উপকার হয়। সবই তো শুনলাম বুড়িমা, তা তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয় কিছুই তো জানি না। আর তাছাড়া তোমার ছেলেটাকে দেখতে বড় ভয়ানক। এই গ্রামের প্রান্তে একটু মাথা গোঁজার ঠাঁই করে থেকো। আমাদের ছেলেদের সঙ্গে যেন তোমার ছেলে না মেশে। না জানি কি রোগ আছে ওর মধ্যে। কি যে বলো! আমরা তোমাদের কোনো সমস্যা করব না। গ্রামের পিছনে যে জঙ্গল আছে সেখান থেকে ফল, মধু এসব সংগ্রহ করে হাটে বেচবো।
এতে আমাদের মা ছেলের ভালোভাবেই চলে যাবে। আর আমার খোকা তো হাঁটতে পারে না, সে তোমাদের ছেলেদের কাছে কি করে আসবে গো? সেই ভালো, তুমি তোমার মতনই থেকো। বৃদ্ধাকে গ্রামবাসীরা তেমন কেউ আমল দিল না। তারা বৃদ্ধার থেকেও বৃদ্ধার ছেলেকে আরো খারাপ নজরে দেখল। আসলে গ্রামের মানুষ মানে মনে কুসংস্কারের বাস। সব কিছু মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এলো বিপর্যয়। সে বছর খরা সৃষ্টি হলো, ভালো করে বর্ষা এলো না। জলের অভাবে মাঠের ফসল মাঠেই শুকোতে লাগলো। নতুন করে শস্য বোনা সম্ভব হলো না। চাষিদের মাথায় হাত। এই অনাবৃষ্টি থেকে তাদের না খেতে পেয়ে মরতে হবে। সবার মুখে চিন্তার ছাপ তখন স্পষ্ট। হায় 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 হায়, একটা ফসলও ঘরে আনতে পারলাম না, সব শুকিয়ে নষ্ট হলো। না না, আমার মনে হয় ওই অপয়াটার কুদৃষ্টি পড়েছে আমাদের এই গ্রামের উপর। কি বলিস? কি, কার কথা বলছিস? ওই যে বুড়ির ভয়ঙ্কর ছেলে, সব সময় কেমন বিকট ভাবে তাকিয়ে থাকে সবার দিকে, ওরই কুনজর পড়েছে। অন্যান্য গ্রামবাসীরাও এই কথায় সায় দেয়, একসাথে বলে ওঠে, ঠিক ঠিক, ওই অপয়াটার কুদৃষ্টি পড়েছে। না হলে আগে তো এমন অনাবৃষ্টি হয়নি। ও গ্রামে পা দেওয়া মাত্র এটা শুরু হয়েছে, কিন্তু গ্রামে তো ওরা এখন পাকাপাকিভাবে বসবাস করছে। আর কটা দিন দেখি, আমরা নিজেরাই ব্যবস্থা করব। গ্রামবাসীদের মধ্যে একটা বদ্ধ ধারণা তৈরি হয় যে গ্রামের এই অনাসৃষ্টির জন্য বা অনাবৃষ্টি যাই বলো, এর জন্য নাকি বুড়ির ওই ছেলেই দায়ী। তার কুদৃষ্টি পড়েছে। তারা কিছুতেই বুঝতে চায় না যে সে একটা মানুষ, আর অনাবৃষ্টি প্রকৃতির একটা রূপ। প্রকৃতির ভালো দিকটা আমাদের মেনে নিতে হবে, যেমন তেমন খারাপ দিকটাও আমাদের মেনে নিতে হবে, কিন্তু ওদেরকে কে বোঝাবে? তারপর কি হয়েছিল জ্যাঠামশাই? তারপর ঘটল সেই মহাবিপদ। না না, বিপদ বলা ভুল, সেই ভয়ঙ্কর পাপ। বুড়ি তখন জঙ্গলে কাজে গেছে, বাড়িতে ছিল না। কুঁড়ে ঘরের দাওয়ায় বুড়ির ছেলে আপন মনে বসে খেলা করছে। অন্যদিকে গ্রামের খেলার মাঠে গ্রামের ছেলেরা খেলাধুলা করছে। আরে ওই বলটা ধর না রে। কি রে কানাই, একটা বল ঠিক করে ধরতে পারছিস না? ওরা রানটা নিয়ে নিল রে, আমরা হেরে যাবো তো। বলটা ধর। তুই থাম, বলটাকে আমি ধরতে পারি। শোন, এবার যদি বল পুকুরে গিয়ে পড়ে তাহলে কিন্তু আমি আর আনতে পারবো না। যে পুকুরে মারবে সে কিন্তু আউট। দেখ, উল্টো পাল্টা নিয়ম বলে কোনো লাভ নেই। আমি খেলতে নেমেছি, আমি তো জোরে মারবই। তোরা আমাকে আউট করার চেষ্টা কর, তা বলে জলে পড়লে আউট বলবি? গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতে বেজায় মত্ত। রামু মনের সুখে ব্যাট চালাতে শুরু করে। একবার এমন জোর মারল বলটা, সোজা গিয়ে বুড়ির কুঁড়ে ঘরের সামনে এসে হাজির। এই কানাই, তুই যা, বলটা নিয়ে আয়। ওইদিকে গেলে তো তুই আনবি, এমনই কথা ছিল তো। আরে ধুর, এখন যেতে হবে অতটা? আর তাছাড়া ওই বুড়ির বাড়ির দিকে গেলে আমার বাবা আমাকে মেরে পিঠে ছাল তুলে দেবে। বারণ করেছে তো আমাকে ওখানে যেতে। আরে বাবা, তুই এখন গেলে তোর বাবা জানবে কি করে? আর এখন যা তো, বেশি কথা বলিস না, না হলে কিন্তু পরের বার ব্যাট দেবো না তোকে। কানাই গেছে, অনেকক্ষণ হয়ে গেল, সে আর আসে না খেলার মাঠে। অন্যদিকে ছেলেপুলের দল কানাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে উঠল। কি রে, কানাই এখনো এলো না? কখন তো বল আনতে গেছে বল। চ তো গিয়ে দেখে আসি কি করছে এতক্ষণ ধরে। বুড়ির পাতকুয়োর সামনে সবাই এসে দেখে
কানাই মরে পড়ে আছে, তার পায়ের সামনে একটা বিষধর সাপ। বলটা কানাইয়ের পাশেই রয়েছে। তারা ভয় পেয়ে ছুটে যায় গ্রামের ভেতর, কানাইয়ের বাড়িতে খবর দেয়। কানাইয়ের মা বাবা তার সাথে আরো কিছু গ্রামবাসী আসে বুড়ির কুড়ে ঘরের দিকে। হায় ভগবান, এ কি হয়ে গেল? কানু, কানু চোখ খোল বাবা, চোখ খোল। ঈশ্বর, এ কি হয়ে গেল আমার? আমার ছেলেকে তুমি কেন কেড়ে নিলে? ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলে পুলেদের কত করে বলেছিলাম এখানে না আসতে, এখানে ওই অপয়াটার বাস, কিন্তু শুনলে না। গ্রামবাসীদের নজর পড়ে বুড়ির ছেলের উপর। তার কুদৃষ্টিতেই নাকি কানাইয়ের এই অবস্থা। কিন্তু বুড়ির ছেলে তখনও দাওয়ায় বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে এই ঘটনার দিকে। এই স্থানকাল পাত্র সম্বন্ধে তার কোনো জ্ঞানই তো নেই। ঠিক বলেছ তোমরা, ওই অপয়া ছেলেটাই আমার ছেলেকে খেয়েছে। ওকে আজ আমি ছাড়বো না, ছাড়বো না। আমার ছেলেকে খেয়ে ফেলেছে ও। ঠিক ঠিক, আজকে ওকে না সরালে গ্রামের আরো বড় ক্ষতি হয়ে যাবে। যবে থেকে পা দিয়েছে এই গ্রামে, তবে থেকে গ্রামে একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। তখন ঘটে সেই হাড় হিম করা দৃশ্য। গ্রামের সকল মানুষ যে সমর্থন করেছিল তা নয়। তোমার বাবা, আমি, তোমার আর এক জ্যাঠা অনেক বারণ করেছিলাম, কিন্তু তখন তাদের রক্ত গরম। তাদের সামনে এলে তারা আমাদেরও রিয়াদ করে না। থামো, তোমরা থামো, কি করছোটা কি? এসব অপয়া কুদৃষ্টি বলে কিছু হয় না, সে একটা ছোট শিশু। তোমরা থামো, ব্যাপারটা বোঝো। তোমরা যদি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। আর কানাইয়ের সাথে যেটা হয়েছে সেটা ওর বাবা মার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। চলে যাও, চলে যাও এখান থেকে। গ্রামবাসীদের কোনোভাবেই আমরা থামাতে পারিনি। তারা বুড়ির ছেলের হাত ধরে কুয়োর সামনে ফেলে বাঁশ, চালা, কাঠ যা ছিল তাই দিয়ে সজোরে প্রহার করতে শুরু করে তাকে। সে ভয়ানক দৃশ্য দেখলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর! ওইটুকু ছেলেটার প্রতি কারো মায়া হলো না, তারা তাকে মারতেই থাকে। এদিকে সেই শিশুটি কথা বলতে পারে না, অস্ফুট শব্দ ছাড়া আর কিছুই করতে পারছিল না। তার চোখ মুখ ফেটে রক্ত পড়তে শুরু করে। শেষ পর্যন্ত নেতিয়ে পড়ে বুড়ির ছেলে। গ্রামবাসীরা ততক্ষণ অত্যাচার চালালো যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। সেই সময় জঙ্গল থেকে ফিরে আসে বুড়ি। এই ঘটনা থেকে তার হাত থেকে সংগ্রহ করা ফল সব পড়ে যায়। সে ছুটে এসে তার ছেলেকে জড়িয়ে ধরে। না না কোকা, আর কোকা না, ওকে ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো কি তোমরা? কি করলে কি তোমরা? আমার ছেলেটাকে শেষ করে দিলে। কি ক্ষতি করেছিলাম আমরা তোমাদের? না, আজ তোমার ছেলের জন্যই ওই কানাই মারা গেছে। তোমার ছেলে একটা অপয়া, ওই জন্যই ভগবান ওকে এমন বিভৎসভাবে বানিয়েছিলেন। না, আমার ছেলে অপয়া নয়। এটা দেখেই বোঝা যাচ্ছে যে ওই ছেলেকে সাপে কামড়েছে। এতে আমার খোকার কি দোষ ছিল? আমি মুখ্য হতে পারি, কিন্তু যেটুকু বুঝি, যেটুকু দেখি তোমরাও পারো না। আমার ছেলের মতো নিষ্পাপ কেউ হয় না গো। ভগবান, এদের তুমি শাস্তি দাও, শাস্তি দাও। এরা আমার ছেলেকে খুন করলো,
একটা নিষ্পাপ ছেলেকে এরা খুন করলো। খোকা, খোকা, এই দেখ তোর মা তোকে ডাকছি। খোকা, খোকা, চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল। বুড়ি কিছুক্ষণের মধ্যে থেমে যায়, তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, খোকা ঘুমোলো, আড়া জুড়োলো, বর্গি এলো দেশে। শয়তান তোমরা, শয়তান! কারুককে ছাড়বো না, আমি কারুককে ছাড়বো না। আমি ফিরে আসবো, আর আমার খোকাকেও ফিরিয়ে আনবো। একটা একটা করে বদলা নেব, কাউকে ছাড়বো না। এই আমি তোমাদের অভিশাপ দিয়ে যাচ্ছি। সেই ঘটনার সেখানেই ইতি। তারপর ওই বুড়ির কি হয়েছিল কেউ জানে না। বুড়ির ঘর তারপর থেকে ফাঁকাই পড়ে আছে, আস্তে আস্তে সেটা ভগ্নপ্রায় হয়ে গেছে। ছি ছি, আমার লজ্জা করছে এই গ্রামের একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এত নৃশংস হতে পারে মানুষ? আসলে নিরক্ষরতা, অন্ধবিশ্বাস মানুষকে অনেক নিচে নামাতে পারে বাবা। এরা বোঝে না, বারণ শোনে না, কাউকে মানে না, এক বুক কুসংস্কার আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যা হচ্ছে তা কোনো অলৌকিক শক্তি ঘটাচ্ছে। আমার মন খুব কুড়াচ্ছে। সেদিন পুজোর সময় ধানু পাগলির বলা কথাগুলো মনে পড়ল। সে ফিরে এসেছে, কেন জানি না কিছুতেই তার কথা উড়িয়ে দিতে পারছি না। আমি এখন আসি জেঠু, পরে যদি আপনার কোনো সাহায্য লাগে আমি আপনাকে জানাবো। দেবতোষ তখন তার অশোক জেঠুর কাছ থেকে বাড়ি ফিরলেও তার মন থেকে অস্বস্তিটা কিছুতেই সরছে না। দুটো নৃশংস মৃত্যু, পরিত্যক্ত কুঁড়ে ঘর, বুড়ির সাথে হওয়া নৃশংস ঘটনা, সব কিছুর কি একটাই কেন্দ্রবিন্দু, নাকি পৃথক ঘটনা? এইসব কিছু বারবার দেবতোষকে ভাবিয়ে তুলছে। মৃত্যুগুলো যেহেতু রাতে ঘটেছে, আমার মন বলছে আজকে রাতে যদি বুড়ির কুঁড়ে ঘরে একবার যেতে পারি তাহলে অনেক কিছু জানলেও জানা যেতে পারে। কিন্তু মাকে কোনোভাবেই এসব জানানো যাবে না, মা খামোখা চিন্তা করবে। যেমন ভাবা তেমন কাজ। রাত্রে খাওয়া দাওয়া সেরে দেবতোষের মা নির্মলা দেবী তার মেয়েকে নিয়ে ঘরে শুতে গেলেন। পাশের ঘরে দেবতোষ ঘুমের ভান করে পড়ে আছে। দেবতোষ ব্যাগে একটা টর্চ, হাতুড়ি, দড়ি ও আনুষাঙ্গিক কিছু সামগ্রী নিয়েছে। তার উদ্দেশ্য এখন ভিন্ন। অবশেষে রাত 1টা বাজে। দেবতোষ দরজা খুলে এক পা করে বের হয়। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উজ্জ্বল। জানি না কপালে কি আছে, ঝোঁকে পড়ে তো বেরিয়ে পড়লাম। কিন্তু এখন যদি আমাকে কোনো বিপদের মধ্যে পড়তে হয়, না, রিস্ক যখন নিয়ে ফেলেছি তখন এর শেষ আমাকে দেখতেই হবে। আর তো চলেই এসেছি। ওই সামনেই তো বুড়ির পরিত্যক্ত ঘর। গ্রামটা একদম দূরে, বিপদে পড়ে ডাকলে একটা লোকের সাড়া অবধি পাবো না। যা আছে কপালে দেখা যাবে। দেবতোষ অবশেষে বুড়ির পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হয়। কুঁড়ে ঘর থেকে প্রায় 10 হাত দূরে রয়েছে বন জঙ্গলের ঝোপঝাড়, অন্যদিকে ফাঁকা সুবিস্তৃত মাঠ, আর 2 হাত সামনে পরিত্যক্ত শুকনো পাতকুটি। আমি কি এখনই কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে দেখব কি আছে এর ভেতরে? যদিও একেবারেই ভেঙে পড়েছে, না, কিছুক্ষণই ঝোপের আড়ালে অপেক্ষা করি দেখি। দেবতোষ সেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। পূর্ণিমার ঝলমলে চাঁদের আলোয় চারিপাশটা বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। প্রায় ঘণ্টাখানেক হল সে আড়ালে লুকিয়েছে।
সে কেন লুকিয়ে আছে, কি দেখতে চায়, সেটা সে নিজেও জানে না। কোনো এক অদম্য জেদ এবং কৌতূহল তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করে কুয়োর ভেতর থেকে একটা ধড়পড় শব্দ হচ্ছে। একটা পচা বিশ্রী গন্ধে দেবতোষের সর্বাঙ্গ গলিয়ে উঠতে শুরু করলো। কি বিশ্রী গন্ধ! 100টা মরা পচলেও এত দুর্গন্ধ হবে কিনা সন্দেহ। হঠাৎ এই গন্ধটা কোথা থেকে আসছে? আর ওই ধড়পড় শব্দটাই বা কিসের? ভালো করে লক্ষ্য করি তো। দেবতোষ লক্ষ্য করে বুড়ির শুকনো পাতকুয়ো থেকে একটা বছর 6-এর বাচ্চা ছেলে কুয়োর দেওয়াল বেয়ে উঠে আসছে, ঠিক একটা টিকটিকির মতো। আর পেছন পেছন উঠে আসছে একটা থুরথুরে বুড়ি। একটা মানুষ কিভাবে টিকটিকির মতো দেওয়াল বেয়ে উঠতে পারে, তার উত্তর দেবতোষের কাছে নেই। যখন সেটা কুয়োর বাইরে এসে দাঁড়ালো, তার শরীর পচে গলে গেছে, কিন্তু কোনো এক মন্ত্র বলে সেই গলা মাংস তখনও দেহের সঙ্গে লেপ্টে আছে। ছেলেটি মাটি থেকে প্রায় 1 হাত উপরে শূন্যে ভাসছে। জিভ বাইরে বেরিয়ে আছে, শিরদাঁড়া বাঁকা, সারা মুখে অজস্র দাগ। চোখ দুটোতে মণির বদলে শুধুই অন্ধকার কোটর। পাশে থাকা বুড়ি তখন খিলখিল করে হেসে উঠল। খোকা, আজ তোর নতুন রক্তের স্বাদ নেবার পালা। শিকারে বেরোতে হবে খোকা, আমাদের অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। আয় আয় খোকা, আয়। দেবতোষের হৃৎপিণ্ড জোরে ধড়পড় করতে শুরু করে। সে এবার জ্ঞান হারাবে মনে হচ্ছে। এটা আমি কি দেখলাম? নাকি সব আমার চোখের ভুল? আমাকে জ্ঞান হারালে চলবে না, কিছু একটা করতেই হবে। সেদিন অশোক জ্যাঠা ঠিক এই আশঙ্কার কথাই বলেছিলেন। এভাবে কতক্ষণ ছোপের আড়ালে দেবতোষ কাঠ হয়ে লুকিয়েছিল সে নিজেও জানে না। অবশেষে যখন ভোরের আলো ফুটল, বুকে একটু বল ভরসা পেয়ে সে প্রায় টলতে টলতে নিজের বাড়িতে প্রবেশ করে। তারপর বিছানায় নিজের ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে টেনে ফেলল। দেবতোষ যখন চোখ মেলল, তখন বেলা প্রায় 12টা। ইস, অনেক বেলা হয়ে গেল। মা 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 নিশ্চয়ই কাজে বেরিয়েছে। এই সমস্ত ঘটনা আমাকে অশোক জেঠুর কাছে বলতেই হবে। কিছু একটা সমাধান পেলেও পাওয়া যেতে পারে। সে ভালো করে মুখে জলের ছাপটা দিয়ে পোশাক পরিবর্তন করে বেরিয়ে যায় গ্রামের চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখে অশোক জ্যাঠা আর 5 জনের সাথে গল্পে মত্ত। জেঠু, একটু শুনবেন, আপনার সঙ্গে কথা আছে। আরে দেব তো, যে বলো কি বলবে। একটু এদিকে এলে ভালো হতো। আসছি, দাঁড়াও। আপনার আশঙ্কায় ঠিক জেঠু, এই সমস্ত মৃত্যুই ঘটাচ্ছে সেই বুড়ি। কাল প্রায় সারা রাত আমি বুড়ির কুঁড়ে ঘরের সামনে কাটিয়েছি। আমি যা দেখেছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না জেঠু। তবে গ্রামের অনেক বড় বিপদ আসতে চলেছে। দেবতোষ অশোক জ্যাঠাকে কালকের হওয়ার সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জানায়। এ তো আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না বাবা। সে ফিরে এসেছে প্রতিশোধের জন্য। কাল তুমি একা গিয়ে একদম ঠিক কাজ করনি। তোমার অনেক বড় বিপদ হতে পারত। তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি করণীয়? সেদিন বুড়ির ছেলের সংস্কার গ্রামবাসীরা করেনি। বুড়ির ছেলে মারা যাওয়ার পর গ্রামবাসীরা সেখান থেকে চলে আসে।
তারপর সেই মৃতদেহ নিয়ে বুড়ি কি করেছিল তা আমরা কেউই জানি না। তোমার কথা শুনে যা বুঝতে পারছি, বুড়ি জীবিত, কিন্তু কোনো এক মায়া বলে সে সর্বশক্তিমান হয়েছে, আর তার ছেলের অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে। আজ দিনের আলো থাকতে থাকতে একবার ওই কুড়ে করে গেলে হয় না? বুড়ির ঘরে একটু খুঁজে দেখতাম, যদি কিছু পাওয়া যায়, নতুন তথ্য। ঠিক আছে, আমি যাবো তোমার সাথে। আজ দুপুর 3টের সময় ওই আম গাছ তলাতেই আসবে, কেমন? দুজনে একসাথে রওনা হবো। সেই সময়ের মতো দেবতোষ এবং অশোক জেঠু যে যার বাড়ি চলে যায়। দুপুরে স্নান খাওয়া করে তারা পুনরায় সেই গাছতলায় মিলিত হয়। আমি জানি আমি আপনাকে বড্ড বিরক্ত করছি, কিন্তু একা কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না। তোমার বাবা ছিল আমার প্রাণ প্রিয় বন্ধু, আর তুমি আমার সন্তান সম। তোমায় বিপদের মধ্যে ঠেলে দিলে আমার বন্ধু যে আমায় কোনোদিনও ক্ষমা করবে না বাবা। চলো, গল্প করতে করতে রওনা দিই। অবশেষে তারা দুজন বুড়ির কুঁড়ে ঘরের ভেতর প্রবেশ করে। প্রায় ভেঙে পড়া কুঁড়ে ঘর, টালির চাল ঝুলে পড়েছে। ঘরের মাটির মেঝেতে উঁচু উঁচু ঢিপি, সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, এদিক ওদিক ছড়ানো ছিটানো। কিন্তু ঘরের কোণে পুরনো ঝড়ঝড়ে টিনের একটা ট্রাঙ্ক চোখে পড়ে দুজনের। ট্রাঙ্কটাতে কি আছে? আপনি দাঁড়ান জেঠু, আমি একটু খুলে দেখি। দেবতোষ ট্রাঙ্কটা খুলে দেখে তার ভেতরে কিছু অস্বাভাবিক জিনিস। মানুষের করটি, কিছু টুকরো টুকরো চুলের অংশ, ভাঙা নখ, রক্তমাখা ছোট ছোট কাপড় এবং কাগজে কিছু অস্পষ্ট লেখা। এসব কি? এর মাথা মুন্ডু তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমাকে একবার ভালো করে দেখতে দাও বাবা দেবতোষ, এগুলো রেখে দাও। এ তন্ত্রের উপাচার। তার মানে ওই বুড়ি তন্ত্র চর্চা করত। আপনি কি করে বুঝলেন? তন্ত্র জ্ঞান সম্বন্ধে আমার অল্প স্বল্প জ্ঞান আছে বাবা। হ্যাঁ, আমার বাবা ছিলেন তান্ত্রিক, সংসার জীবনে সেভাবে প্রবেশ করেননি। সেখান থেকেই যৎসামান্য জ্ঞান আমি পেয়েছি, আর তাই বুঝতে পারছি সে বুড়ি তন্ত্র সাধনা করত। সে না হয় বুঝলাম, কিন্তু বুড়ির ছেলে কিভাবে ফিরে এলো? এটা বুঝতে আর বাকি নেই। বুড়ি সেদিন তার ছেলের শরীর দাহ করেনি। বিশেষ তন্ত্র বলে সে সেই দেহ রক্ষা করেছিল। তাতে পিশাচ আত্মা প্রবেশ করিয়ে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সে, যাকে এক কথায় বলে প্রেত যন্ত্র চালনা করা। কি? মৃত মানুষের শরীরে পিশাচের আত্মা? ভয়ানক। আপনি এর কোনো নিরাময়ের উপায় জানেন? আমি তান্ত্রিক নই বাবা, অল্প জ্ঞান থেকে যা বুঝেছি সেটাই তোমায় বললাম। তবে হ্যাঁ, ওই দেহকে যদি কোনোভাবে বিনষ্ট করতে পারো তাহলেই এই বিপদ কাটবে, না হলে গোটা গ্রামের ঘোর অমঙ্গল। কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো গিলতে থাকে দেবতোষ। অশোক জেঠুর সাথে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসে। সারা রাত তার মাথায় একটা প্রসঙ্গই চলতে থাকে, কিভাবে সেই গ্রামের মানুষগুলোকে সেই পিশাচের হাত থেকে রক্ষা করবে। কি হয়েছে বলতো? আমি লক্ষ্য করেছি তুই অন্যমনস্ক হয়ে আছিস। কোনো সমস্যা হয়েছে তোর? কলেজের সমস্যা বুঝি? না মা, তেমন কিছু না। না বললেই হলো? তোর চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আসলে সামনে পরীক্ষা আছে তো, তাই। অত চিন্তা নিতে হবে না, তুই এত পরিশ্রম করিস, ভালোই পরীক্ষা হবে তোর। আমি খাবার বাড়ছি, হাত ধুয়ে আয়। তোমাকে মিথ্যে কথা বলতে মনটা সায় দিল না, কিন্তু এখন এসব ঘটনা আমাকে কিছুতেই বলা যাবে না। চিন্তা করবে আর আমাকে আটকাবে। এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে হবে, না হলে তো নিজের কাছে হেরে যাব আমি। সেই মৃতদেহ কোথায় আছে, কিভাবে এর সন্ধান পাবো, কিভাবে বা বিনষ্ট করব, কিছুই তো বুঝে উঠতে পারছি না। সেদিন ওই শুকনো কুয়োর ভেতর থেকে বুড়ির ছেলে আর বুড়ি উপরে উঠে এলো। ওর ভেতরে কি এই সমস্যার সমাধান মিলবে? পেয়েছি। কাল রাতেই আমাকে যেতে হবে ওই কুয়োর কাছে। সঙ্গে অশোক জেঠুকেও সাথে নেব, তাকে আমার প্রয়োজন হতে পারে।
পরদিন সকাল হতে না হতেই দেবতোষ অশোক জ্যাঠার বাড়ি পৌঁছয়। এত সকাল সকাল আমার বাড়ি ঠিক চেনে আসতে পারলে তাহলে এসো, চা খাবে, এসো। না জেঠু, এখন না, অন্য আরেকদিন। আমি আপনাকে অন্য একটা বিষয়ে কথা বলতে এসেছি। আমি বুঝতে পেরেছি, মুখে কিছু একটা দাও, তারপর আমরা কথা বলবো এই নিয়ে। হ্যাঁ, বলো, কি বলবে বলো। হ্যাঁ, আমি জানি ওই দেহ কোথায় আছে। তুমি জানো? কি করে জানলে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, সেই রাতটা আমি ওখানেই কাটিয়েছি। আর ওই শুকনো পাতকুয়ো থেকেই অস্বাভাবিক অলৌকিক দৃশ্য আমি দেখেছিলাম। কুড়ে ঘরে তো কিছুই পাওয়া যায়নি। আমার মন বলছে ওই কুয়োর ভেতরে এমন কোনো জায়গা আছে যেখানে ওই মৃতদেহকে লুকিয়ে রাখা হয়েছে। ঠিক বলেছ, এটা তো আমার মাথায় আসেনি। এবার কি করবে? আমার আপনার সাহায্য চাই জেঠু, দয়া করে না বলবেন না। আরে না বলার প্রশ্ন আসছে কোথা থেকে? কিন্তু কোনো কাজে নামার আগে 8 গাঁট বেঁধে নামতে হবে। আজ রাতে আমি দড়ি, টর্চ, জলের বোতল, ছুরি সাথে নেব, আর আপনি বড় এক বোতল কেরোসিন তেলের ব্যবস্থা করবেন। যদি হিতে বিপরীত হয়? আমার তো বয়স হয়েছে, কিন্তু তোমার মা, তোমার কোনো বিপদ হয়ে গেলে তো সেটা সহ্য করতে পারবেন না বাবা। এই গ্রামের মানুষ যা করেছে ওই বুড়ির সাথে তা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার। কিন্তু এখন ওদের সাথে যেটা ঘটেছে সেটাও তো সহজ না। আর তাছাড়া মায়ের আশীর্বাদ থাকলে আমার কোনো চিন্তা নেই। তুমিও ঠিক তোমার বাবার মতোই এই গ্রামের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আমি তাহলে এখন আসি জেঠু, রাত ঠিক 12টার সময় আমরা রওনা হব। অবশেষে রাত 12টার সময় দেবতোষ অশোক জ্যাঠার সাথে চণ্ডীতলায় দেখা করে। দেবতোষের পিঠে একটা ব্যাগ আর অশোক জেঠুর হাতে একটা থলে, যাতে রয়েছে 1 বোতল কেরোসিন। তারা চুপচাপ এগোতে থাকে বুড়ির কুঁড়ে ঘরের উদ্দেশ্যে। অবশেষে সেখানে পৌঁছানোর পর আমাদের দুজনকে এখন ঝোপের আড়ালে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে। সেই বুড়ির সাথে পিশাচ বাইরে না বেরোনো অবধি আমি নিচে নামতে পারবো না। ঠিক আছে, তাই চলো। দেবতোষ এবং অশোক জ্যাঠা কতক্ষণ সেই ঝোপের আড়ালে লুকিয়েছিল তারা জানে না। হঠাৎই সেই পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আসে, আর সেই ধরপড় শব্দ কুয়োর ভেতর থেকে। তারপর সেই হাড় হিম করা দৃশ্য, একটা টিকটিকির মতো দেওয়াল বেয়ে বুড়ি আর তার ছেলের দেহ উঠে আসছে বাইরে। বাইরে আসার পর বুড়ি বিড়বিড় করে কোনো মন্ত্র উচ্চারণ করে। তারপর সেই পিশাচের উদ্দেশ্যে বলে, খোকা খোকা, চল চল চল, প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। বুড়ি আর তার খোকার প্রেত উধাও হয়ে যায়। এইটাই মোক্ষম সময় কুয়োর নিচে নামার জন্য। আমার কাছে দড়ি আছে, আমি কুয়োর বাইরের সাথে বেঁধে সে দড়িতে ভর দিয়ে নিচে নামবো। আপনি এখানেই থাকুন, দরকারে আপনার সাহায্য লাগতে পারে। আমার খুব ভয় করছে, যদি তোমার কোনো বিপদ হয়ে যায়। আর চিন্তা করার নেই জেঠু, যা করার এখনই করতে হবে। আমি নামছি ভেতরে। অবশেষে দেবতোষ ব্যাগ থেকে মোটা দড়ির সাহায্যে কুয়োর নিচে প্রবেশ করে। বাইরে অশোক জ্যাঠা পায়চারি করতে থাকে। চিন্তায় তার সমস্ত শরীর প্রায় থরথর করে কাঁপছে। এদিকে দেবতোষ নিচে প্রবেশ করে তার হাতের টর্চ লাইটটা জ্বালিয়ে আশপাশটা ভালো করে লক্ষ্য করে। দেখে পাতকুয়োর একদম তলায় দেওয়ালের ভিতর একটা ছোট্ট সুড়ঙ্গ। কি আছে ভেতরে? আর কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। গিয়ে দেখি তো। দেবতোষ সেই সুড়ঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানে টর্চের আলো ফেলতেই তার শরীরটা প্রায় ঠান্ডা হয়ে যায়। সে দেখে একটা ছোট পচা গলা মৃতদেহ পড়ে আছে। তার সারা শরীরে হলদে এবং লাল রঙের চটচটে কিছু মাখানো, এবং তার পাশে পড়ে রয়েছে কাটা বিড়ালের মাথা, ছেঁড়া চুল,
সিঁদুর, হলুদ, কিছু পোড়া কাঠ। দেবতোষের বুঝতে বাকি থাকে না বুড়ি তন্ত্র বলে এই মৃতদেহটাকে আটকে রেখেছে এবং এই দেহের মধ্যে সে পিশাচ প্রবেশ করিয়েছে, যে পিশাচ এখন বুড়ির সাথে ঘুরে বেড়ায়। কিছু একটা ভেবে দেবতোষ সেই দেহ স্পর্শ করে, চটচটে বস্তুটা কি বোঝার জন্যে। অন্যদিকে সেই স্পর্শে পিশাচ বুঝতে পারে সেই মৃতদেহকে কোনো অবাঞ্ছিত বস্তু স্পর্শ করেছে। এটা স্পর্শ করা আমার উচিত হয়নি। যদি কোনোভাবে সেই বুড়ি আর পিশাচ চলে আসে তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। আমার ব্যাগে থাকা কেরোসিনের তেলটা ভালো করে ছিটিয়ে দিই মৃতদেহের মধ্যে, আর আশেপাশেও ভালো করে ছিটিয়ে দিই। যেভাবেই হোক এই দেহকে নষ্ট করতেই হবে। অন্যদিকে অশোক জ্যাঠা চিন্তায় পায়চারি করছে। তিনি লক্ষ্য করলে বুঝতে পারবেন তার পেছনে এখন সেই বুড়ি এবং পিশাচ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বুড়ির দাঁতগুলো বেরিয়ে আসছে আর সেই পিশাচ রাগে ফুঁসছে। তার বিকৃত শরীরটাকে নিয়ে দেবতোষ কোনোভাবে দড়ি ধরে কুয়োর বাইরে প্রবেশ করতে গিয়ে থমকে যায়। অশোক জেঠু পেছনে দেখুন। অশোক জেঠু দেখেন তার পেছনে সেই ভয়ঙ্কর দৃশ্য। কি করবেন সেটা বুঝতে পারেন না। হকচকিয়ে গিয়ে তিনি মাটিতে বসে পড়েন। তোর এত বড় সাহস, তুই এখানে আসিস? আজকে তোকে শেষ করব। খোকা, নে, তোর শিকার তোর সামনে হাজির, শেষ করে ফেলে দে। অশোক জেঠু, আপনার হাতে কোনো দেশলাই থাকলে সেটা আমাকে দিন, আমি জ্বালিয়ে দিই ওটা। অশোক জেঠার হাত থেকে কখন দেশলাই বাক্সটা পড়ে গেছে তিনি বুঝতে পারেননি। অন্ধকারে হাতড়াতে থাকেন তিনি। অন্যদিকে সেই ভয়ালরূপী পিশাচ অশোকের গলা চেপে ধরে। হায় ঈশ্বর, দেশলাইটা কোথায় গেল? এবার পিশাচটা তেড়ে আসে দেবতোষের দিকে। তার গলা সজোরে চেপে ধরে মাটি থেকে এক হাত ওপরে তুলে ধরে। এদিকে বুড়ি উন্মাদের মতো হাসতে থাকে। অবশেষে অশোক জ্যাঠা দেশলাই খুঁজে পায়। দেশলাই জ্বালিয়ে কোনো মতে ছুঁড়ে ফেলে কুয়োর মধ্যে। দপ করে জ্বলে ওঠে কুয়োর ভেতরটা, আর তখনই বিকট চিৎকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। হঠাৎ করে যেন সহস্র শিয়াল একসাথে শুরু করে চিৎকার। মাটি কেঁপে ওঠে পায়ের তলার, তার সাথে পিশাচের উন্মত্ত চিৎকার। দেবতোষের গলা ছেড়ে পিশাচ কেঁপে ওঠে। তার সারা শরীর যেন সেই আগুনে ঝলসে যাচ্ছে। আমার খোকাকে কেড়ে নিলি তুই। তোদের এত বড় সাহস, ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। তুমি যা করেছো তা অন্যায়। এভাবে গ্রামের লোকেদের খুন তুমি করতে পারো না। তন্ত্রকে তুমি অসৎ পথে কাজে লাগাতে পারো না। কোথায় ছিলিস তখন তুই, যখন আমার ছেলেকে ওরা পিটিয়ে খুন করলো? আমি হাত জোর করে কেঁদেছিলাম সবার কাছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। বিনা দোষে আমার ছেলেটাকে ওরা শেষ করে দিল। আমার ছেলে দেখতে খারাপ, এটাই তার দোষ। ওদের শাস্তি পেতেই হবে, পেতেই হবে। ওদের শাস্তি দেবে ঈশ্বর। তুমি এভাবে অন্যায় করতে পারো না। আমার ছেলেকে আবার কেড়ে নিলি তোরা, আমার কোল থেকে আবার কেড়ে নিলি। কিন্তু আমরা তো এক হবই। কেউ আলাদা করতে পারবে না আমাকে আর আমার খোকার কাছ থেকে। চোখের নিমেষে বুড়ি কুয়োর ধারে এসে দাঁড়ায়। মুখে তার মলিন হাসি, চোখে ঝলমল করছে আনন্দ। তার খোকার সাথে তার মিলন হবে। ঝাঁপ দেয় সেই আগুনের ভেতর। সামনের জন্মে খোকা আবার আমার কোলে আসবে। ওর যেমন রূপ, সেই রূপ নিয়েই ফিরবে সে।
অবশেষে ভোরের আলো ফুটে ওঠে। কুয়োর আগুন ঝিমিয়ে এসেছে। অশোক জ্যাঠা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কুয়োর দিকে। দেবতোষ তখন অনেকটাই বিধ্বস্ত। আজ আমাদের এই অন্ধবিশ্বাস কুসংস্কারের বলি হলো এই মা সন্তান। ঈশ্বর বোধহয় আমাদের ক্ষমা করবেন না। কিন্তু প্রায়শ্চিত্ত আমাদের গ্রামের সকলকে করতে হবে। আমি শপথ নিচ্ছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই। এই গ্রামে বিদ্যালয় হবে, সকল ছেলে মেয়ে মানুষ হবে, পড়াশুনো করবে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসবে। সেই দিনই সঠিক প্রায়শ্চিত্ত হবে আমাদের। পূব আকাশে লাল সূর্য দেবতোষের বলা কথার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, সাপের ছোবল খেয়ে গল্পের মধ্যে বর্ণিত কোন শিশুর মৃত্যু হয়েছে? শুনছিলেন আমাদের আজকের নিবেদন বুড়ি মারার গ্রামে। গল্পকার অনিশা চ্যাটার্জি। বুড়ি এবং কানাইয়ের মা পিয়ালি, নির্মলা সুশ্রেষ্ঠা, দেবতোষ এবং কানাইয়ের বাবা রূপঙ্কর, রামলাল এবং অন্য চাষী দীপঙ্কর, হারান ও মধু সর্দার দীপ্তদীপ, পুলিশ অর্ণব, ধানু পাগলি অনুশ্রী, অশোক পার্থ, বৃদ্ধা ঝিনুক, মহিলা দেবস্মিতা, রামু সূর্য, কানাই অঙ্কন। গল্প পাঠে, গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা এবং অন্যান্য ভূমিকায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অনিশা চ্যাটার্জিকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।